সন্ধ্যা নেমেছে খান বাড়িতে, আর আজকের পরিবেশ যেন একটু ভিন্ন। উৎসবের আমেজ চারদিকে, যদিও বাইরের অতিথি প্রায় নেই বললেই চলে। এসেছে কেবল মেহরাব আর অরার বাবার বাড়ির লোকজন, আসার কথা ছিল। হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তারা। নিজেদের মধ্যে এক ঘরোয়া পার্টির আয়োজন করেছে আরিশ। হলরুমের এক কোণে নীরবে দাঁড়িয়ে আছে সাবিহা। পরনে তার ছড়িয়ে পড়া সাদা গাউন, যেন রাতের নিঃশব্দতা ছুঁয়ে আসা কোনো শুভ্র মেঘ। খোলা চুলগুলো নরম ঢেউ খেলে পড়েছে কাঁধের ওপর, চোখে এক ধরনের নির্লিপ্ততা ভাব, তবু যেন অনেক না বলা কথা লুকিয়ে আছে দৃষ্টিতে। রাত পোহালেই চেনা শহর, দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিতে জমাতে তাকে। সাবিহার কানাডা যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে আরিশ। এতে অবশ্য তাসলিমা খাতুন খুশিই হয়েছেন। কারণ লাভ ক্ষতির হিসাবটা তিনি বেশ ভালো বোঝেন। আরিশকে যে কখনোই সাবিহার সাথে জড়ানো যাবে না, এটা তিনি বুঝে গেছেন। আরিশ আর পাঁচটা ছেলের মতো নয় যে ওরা চলে গেলেও সাবিহাকে বিয়ে করে নেবে। সে যখন একবার বলেছে সাবিহা কেবল তার কাজিন, সুতরাং এটাই শেষ কথা। তাই তাসলিমাও সবকিছু মেনে নিয়েছেন। কানাডা গিয়ে লেখাপড়া করলে সাবিহারই ভালো। ভালো চাকরি করতে পারবে, ভালো পরিবারে বিয়ে হবে। এর চেয়ে বেশি আর কি চাই? হেই বিউটি কুইন, কেমন আছো? আচমকা মেহরাবের কণ্ঠে চমকে উঠল সাবিহা। বিরক্তি লুকিয়ে কিছুটা অনিচ্ছায় উত্তর দিল, ভালো। আপনি? সুন্দরী নারী আশপাশে থাকলে পুরুষ মানুষের মন মেজাজ সবই ভালো থাকে। ভ্রু কুচকে তাকালো সাবিহা। সৌন্দর্যের প্রশংসায় সব নারী যে পুরোপুরি পটে যায় তা নয়। তবে সে একেবারে খুশিও হয়নি তেমনটা না। আধাখানা হাসি যেন ঠোঁট ছুঁয়ে গেল সাবিহার ঠোঁটের কোণে। ও, তাই বুঝি ইঞ্জিনিয়ার সাহেব? জি হ্যাঁ, বিউটি কুইন। বয়স তো কম হলো না মশাই, এখন ফ্লার্টিং বাদ দিয়ে বিয়েটা করে ফেলুন। বিয়ে করছে না তো কেউ। কেন? কারণ আমার এখনো বিয়ের বয়সই হয়নি। সাবিহা হেসে ফেলল মৃদুস্বরে। মেহরাবকে সত্যিই একদম একঘেয়ে বলা যায় না, লোকটা জটিল হলেও মজার। বেশ ভালো মজা করেন আপনি। তুমিও কিন্তু খুব ভালো কুবুদ্ধি আঁটতে পারো। মেহরাবের আকস্মিক মন্তব্যে থমকে গেল সাবিহা। চোখে জলজলে রাগ, গলায় অপমানের তীব্রতা। হাউ ডেয়ার ইউ? আপনি কিভাবে বুঝলেন আমি কোনো কুবুদ্ধি করছি? আরে কুল ডাউন, বিউটি কুইন। তুমি জানো, আমিও জানি আজ তুমি একটা শেষ চেষ্টা করছো, একটা মরণ কামড়। পেশায় ইঞ্জিনিয়ার হলেও মানুষের মনের দিকটাও বোঝার চেষ্টা করি আমি। আর একটা কথা বলি, তুমি যাই করো না কেন, আরিশ তোমার হবে না। ওরা চলে গেলেও না। একটু থেমে মেহরাব আবার বলল, আমি আরিশকে চিনি, খুব ভালো চিনি। ও নিজেও জানে না সে ওরাকে কতটা গভীরভাবে ভালোবাসে। সুতরাং সাবধান, নিজের ক্ষতি করে বসো না। আজ তুমি যা করতে চাও তা যদি করো, কাল হয়তো কানাডা নয়, গ্রামের বাড়িতেও ঠাঁই পাবে না। মেহরাবের কথায় সত্যিই একটু ঘাবড়ে গেল সাবিহা। ওর কণ্ঠে যেমন ছিল হালকা ঠাট্টা, তেমনি ছিল অদ্ভুত এক সতর্কবার্তা। কথা শেষ করে মেহরাব মুচকি হেসে ধীরে ধীরে ভিড়ের ভেতরে হারিয়ে গেল। সাবিহা স্থির দাঁড়িয়ে রইল। মনে মনে প্রশ্ন করল নিজেকেই, যদি সত্যিই ওরাকে আঘাত করতে গিয়ে নিজের সর্বনাশ করে ফেলে? যদি সব পথ বন্ধ হয়ে যায় তার জন্য? আজ যেন মেহরাব তাকে তার অবস্থানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সে কি পারবে অজপাড়াগায় পড়ে থাকতে? একঘেয়ে, শ্বাসরুদ্ধ করা জীবন? না, তা কখনোই নয়। তার চেয়ে বরং বিদেশের আরামদায়ক, আধুনিক জীবন হাজার গুণে ভালো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। তারপর চারপাশে চোখ বুলিয়ে আরিশকে খুঁজতে লাগল। কয়েক কদম সামনে এগোতেই ওর চোখে পড়ল আরিশ। আলো আধারির মাঝে একপাশে চুপচাপ দাঁড়িয়ে। সাবিহার চোখ ছলছল করে উঠল। পার্টি শেষ হলে সে আরিশের সঙ্গে কথা বলবে, এই সিদ্ধান্ত নিয়ে নিজের মনটাকে শক্ত করল সে। দরজার দিকে তাকিয়ে আছে ওরা। পরনে তার লাল টুকটুকে গাউন। আরিশ তার থেকে একটু দূরে দাঁড়িয়ে মেহরাবের সাথে কথা বলছে। ওরার মনটা তার বাবার বাড়ির লোকজনের জন্য ছটফট করছে। তামান্না খাবারদাবার রেডি করে ট্রেতে করে করে নিয়ে আসছে এদিকে। তামান্না একা খাবারদাবার, জুসের ব্যাপার সামলাতে পারবে না বলে জলিলকেও ডাকা হয়েছে আজ। তবে ওরা ভুলেও কারো দিকে একবারের পর দ্বিতীয়বার তাকায়নি আজ। লোকটা যথেষ্ট ভালো হয়ে গেছে, পড়াশোনা করতে দেবে বলেছে, বাবার বাড়ির লোকজনকে দেখার ব্যবস্থা করে দিচ্ছে, এতেই খুশি ওরা। হ্যাঁ, আরিশ একটু পাগলাটে স্বভাবের, তবে অতটাও মন্দ না। আরিশের দিকে এসব ভাবছিল ওরা। কখন যে আরিশ ওর সামনে এসে দাঁড়ালো সেসব টেরই পায়নি সে। হাতে তুড়ি বাজিয়ে বলল আরিশ, কার কথা ভাবছো, হামিংবার্ড? কে আছে তোমার ভাবনায়? ওরা জানে আরিশ যে কোনো মুহূর্তে রেগে যেতে পারে। এই লোককে শান্ত করতে হবে। মুচকি হাসল ওরা। আপনি? আপনার কথা ভাবছি। আরিশের বুকটা ধক করে উঠল।
কলিজায় কেমন শান্তি শান্তি অনুভব হতে লাগল। ঠোঁটের কোণে হাসি ফুটল তার। অরার গালে হাত রেখে হাসল সে। কি ভাবছো আমাকে নিয়ে? সুন্দর লাগছে আপনাকে। আরিশ নিজের দিকে তাকালো একবার, তারপর অরার দিকে। থ্যাংক ইউ, জানেমন। তুমি জানো, তোমাকে আজ তো একটা লাল গোলাপের মতো লাগছে, রেড রোজ। আর আপনাকে, ব্ল্যাক রোজ। অরার ঠোঁটের কোণে হাসি। আরিশ নিজের দিকে তাকালো, তার ফর্সা শরীরের সাথে কালো রঙের পোশাকগুলো সবসময় দারুণ লাগে। আজও তার ব্যতিক্রম লাগছে না, আসলেই ব্ল্যাক রোজ। থ্যাংক ইউ, এগেইন। এখানে দাঁড়িয়ে আছো কেন? দরজার দিকে তাকিয়ে বলল অরা। নয়নারা এখনো এলো না। এসে পড়বে। চলো বসবে ততক্ষণ। আরিশ অরার পাশ ঘেঁষে দাঁড়িয়ে ওর এক কাঁধে হালকা হাত রাখল। তারপর শান্ত ভঙ্গিতে ওকে নিয়ে ধীরে ধীরে হেঁটে গেল একপাশে। দূর থেকে সব দেখছে সাবিহা। তবে আজ তার চোখে রাগ নেই, ঘৃণাও না। শুধু একটা গভীর যন্ত্রণা জমে আছে দৃষ্টির গভীরে, হারানোর, না পাওয়া এক অপূর্ণতা। কিছুক্ষণের মধ্যেই রোকসানা মল্লিক, সোলাইমান মল্লিক ও নয়না খান বাড়িতে এসে পৌঁছালেন। অরা তাদেরকে দেখে বসা থেকে উঠে এগিয়ে যেতে শুরু করল। আরিশও ধীরে ধীরে অরার পিছু পিছু যাচ্ছিল। মেয়েটিকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন রোকসানা। লাল গাউনে সজ্জিত অরা যেন এক পরী, হাসি মুখে ছুটে আসছে। কেমন আছো, মা? বাবা কেমন আছেন? বাবা মাকে দেখে আনন্দে অরা জড়িয়ে ধরল। রোকসানা মল্লিকের চোখে জল ছিল। ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো আছি মা। সোলাইমান মল্লিক অরার মাথায় হাত বুলিয়ে দিলেন। মুচকি হেসে বললেন, তুই ভালো থাকলেই আমরা ভালো থাকি। অরা হালকা হাসল। আরিশ এগিয়ে গেল নয়নার দিকে। কি খবর নয়না রানী? এই তো ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? তোমার আপু সাথে থাকতে খারাপ থাকতে পারি আমি? নয়না হেসে উঠল। সোলাইমান মুচকি হেসে বললেন, গুড ইভিনিং স্যার। আরিশ একটু অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, মেয়ের শ্বশুর বাড়ি এসেছেন আজ, নিজের বসের বাড়ি নয়। চলুন বসেন। সোলাইমান আরিশের আচরণে একটু বিস্মিত হলেন। ছেলেটা কিছুটা বদলাচ্ছে, ভাবলেন তিনি, এবং মুচকি হাসলেন। রোকসানা মল্লিক চোখে চোখ রেখে তাকিয়েছিলেন আরিশের দিকে। ছেলেটা সবার সাথে কথা বললেও তার সাথে কিছু বলছিল না। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তিনি, সব কিছু সময়ের ওপর ছেড়ে দিলেন। ঠিক আছে, বাবা। সোলাইমান মল্লিক বললেন। আরিশ অরার দিকে তাকিয়ে বলল, উনাদের নিয়ে বসাও। আর তামান্নাকে বলো, সবকিছু দেখতে যেন থাকে। আচ্ছা। আরিশ অন্য দিকে চলে গেল। অরা মুচকি হেসে বাবা মা ও বোনকে নিয়ে অন্য দিকে এগোল। বাড়িতে ফিরেই তালহা তামান্নাকে খুঁজতে ব্যস্ত হয়ে উঠেছে। রান্নাঘর, ডাইনিং রুম কোথাও নেই মেয়েটা। গেল কোথায় ভাবতে ভাবতে সিঁড়ি হয়ে দোতলার দিকে এগোচ্ছিল সে। এর মধ্যেই সামনে কারো সাথে ধাক্কা লাগাতে থতমত খেয়ে গেল বেচারা। তালহা ভাইয়া, আপনার নজর থাকে কোথায়? ভ্রু কুচকে ফেলল তামান্না। ধমকে উঠল তালহা। আবার ভাইয়া? তো কি কাদের চাচা বলে ডাকবো? উফ। কি? কিছু না। সরো তো, রুমে যাব। যাচ্ছেন না কেন? আমি কি আপনার পথ আটকে দাঁড়িয়েছি নাকি? অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তালহা। মেয়েটা ইচ্ছে করে এমন করছে কেন? তালহাকে কিছু বলার সুযোগ না দিয়ে হলরুমের দিকে এগোলো তামান্না। আরিশ। সাবিহার গলা শুনে পেছনে ফিরে তাকালো আরিশ। কি? তোমার সাথে কিছু কথা ছিল। যা কথা বলার বলে দিয়েছি আমি। আগামীকাল সকালের ফ্লাইটে কানাডা যাচ্ছ তুমি। আরিশের স্পষ্ট কথা। সাবিহা অনুনয় করে বলল, প্লিজ আরিশ। ওকে, বলো। শুনছি। এখন না, রাতে। ঠিক আছে। পার্টি শেষ হোক, আমি যাব তোমার কাছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সাবিহা। আরিশের চোখে মুখে গম্ভীরতা। ঠিক আছে। আরিশ আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে চলে গেল। পুরো বিষয়টাই দূর থেকে খেয়াল করেছে ওরা। সাবিহার সাথে আরিশের কি কথা হয়েছে সেসব না শুনলেও কথা হয়েছে এটুকু তো নিশ্চিত সে। দুই পরিবারের সবাই একসাথে দারুণ একটা সন্ধ্যা কাটালো আজ। নয়না থেকে গেছে। রোকসানা মল্লিক ও সুলাইমান মল্লিক যথারীতি নিজেদের বাড়ি চলে গিয়েছেন। রাতের খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে গিয়েছে। নয়না এখনো অরার সাথে কথা বলছে। আরিশ এখনো রুমে আসেনি। অরার কেমন জানি অশান্তি লাগছে। সাবিহাকে এক চুল পরিমাণ বিশ্বাস করে না সে। আগামীকাল সকালের আগে যদি কোনো ভুলভাল কাজ করে ফেলে সে। আপু, তোমার কি হয়েছে? কেমন অন্যমনস্ক হয়ে আছো? নয়না জিজ্ঞেস করল। অরার ভাবনার ছেদ ঘটল তাতে। কই, কিছু হয়নি তো। তুমি না বললে, ঠিক আছে। কিন্তু কিছু একটা তো হয়েছে। ম্লান হাসল অরা। নয়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে আহ্লাদি স্বরে বলল, পাকা বুড়ি একটা। যা ঘুমাতে যা। অনেক রাত হলো।
হ্যাঁ, প্রায় 12টা ছুঁই ছুঁই। কিন্তু আরিশ ভাইয়া কোথায়? এখনো রুমে আসেনি। এমনিতে তো সব সময় তোমার সাথে সাথে থাকে। ফের অন্যমনস্ক হয়ে গেল ওরা। নয়না বলল, আপু, পেকে যাচ্ছিস রে। যা ঘুমাতে, শুভ রাত্রি। হেসে বলল ওরা। নয়না বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, শুভ রাত্রি আপু। ওরা কিছু বলল না। এর মধ্যে তামান্না এলো ঘরে। এত রাতে তামান্নাকে দেখে ভাবুক হয়ে গেল ওরা। আরিশ, আমি জানি তুমি আমার ওপর বিরক্ত, রেগে আছো। আর আমি যা যা করেছি তাতে এটা স্বাভাবিক। সাবিহা অনুতপ্ত হয়ে বলল, আরিশ বিরক্ত হচ্ছে। এসব বলার জন্য কথা বলবে বলেছিলে? সরি আরিশ। আমি সবকিছু জেলাসি থেকে করে ফেলেছি। জেলাসি? কিসের? মাথা নিচু করে ফেলল সাবিহা। আমি তোমাকে ভালোবাসি আরিশ। এজন্য ওরাকে তোমার সাথে সহ্য করতে পারি না। আরিশ কিছুক্ষণ চুপ করে রইল। সাবিহা আরিশের দিকে আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে। কাউকে ভালোবাসলেই সেও যে ভালোবাসবে এই প্রত্যাশা রাখা ভালোবাসা নয়। ভালোবাসো মানে নিজের মতো করে বাসো। প্রেম করতে দুই পক্ষ লাগে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে নয়। মানুষ আজীবন একা একা ভালোবেসে যেতে পারে। তুমি জানো আমি ভালোবাসায় বিশ্বাস করি না। যা বললাম সবটা ওরাকে দেখে, ওর সাথে থেকে উপলব্ধি করেছি। আমি জানি না ভালোবাসা বিষয়টা আসলে কেমন, কিন্তু তার প্রতি যে ফিল করি সেটাকেই ভালোবাসা ভাবি। তোমার ভালোবাসাকে সম্মান করি আমি। কিন্তু এটা কখনো সম্ভব না সাবিহা। জীবনে ভালোবাসার থেকে ভালো থাকা বেশি জরুরি আমার কাছে। ওরা আমাকে ভালোবাসে কি না জানি না, কিন্তু আমি ওর সাথে ভালো আছি। তুমিও ভালো থাকার পথ বেছে নাও। লেখাপড়া করো, নিজের ক্যারিয়ার গুছিয়ে নাও। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সাবিহা। ঠিক আছে, আমি যাব কানাডা। গুড গার্ল। অনেক রাত হয়েছে। সবকিছু গুছিয়ে নাও। সকালে দেখা হবে। আরিশ এতটুকু বলেই ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল কেবল সাবিহার ভগ্ন হৃদয় আর সাবিহা নিজে। ঘুমিয়ে গেছো, হামিংবার্ড? ঘরে ঢুকে বাতি বন্ধ দেখে অন্ধকারে প্রশ্ন ছুড়ে দিল আরিশ। ধীর পায়ে এগিয়ে বাতি জ্বালাতে লাগল সে। না, বিছানায় শুয়ে আছে ওরা। চোখে জল টলমল করছে। কিসের জন্য এমন হচ্ছে তাও জানে না সে। তখন তামান্না এসে বলল, সাবিহার ঘরে ঢুকেছে আরিশ। ওরার অবাক লাগলো কথাটা। কৌতূহলবশত সাবিহার ঘরের দিকে এগোলো মেয়েটা। ঘরের বাইরে যখন পৌঁছল তখন সাবিহা আরিশকে তার ভালোবাসার কথা প্রকাশ করছিল। ওসব শুনে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারেনি ওরা। চোখে জল নিয়ে সোজা ঘরে এসে বিছানায় বসে পড়েছিল। তাহলে এভাবে শুয়ে আছো কেন? আরিশ ওরাকে শোয়া থেকে উঠিয়ে বাচ্চাদের মতো কোলে তুলে নিল। না চাইতেও আরিশের গলা জড়িয়ে ধরল ওরা। আরিশ বরাবরের মতো বিনা অনুমতিতে তার ঠোঁটে রাজত্ব করতে লাগল। ওরা চুপ করে রইল পুরোটা সময়। কি হয়েছে তোমার? শুধালো আরিশ। সব সময় ওরা রেসপন্স না করলেও একটা ছটফটানি থাকে ওর মধ্যে। কিন্তু আজ একেবারে শান্ত হয়ে গেছে সে। বিষয়টা অদ্ভুত লেগেছে আরিশের। কিছু না। কি হয়েছে সেটা বলতে বলেছি। বলো। কিছুটা ধমকে উঠল আরিশ। আর পাঁচটা স্বামীর মতো রয়েসয় জিজ্ঞেস করা তার স্বভাবের বাইরে। কিন্তু আরিশের ধমকের পরই ঘটল এক ঘটনা। ফুপিয়ে কেঁদে উঠল ওরা। চমকাল আরিশ। বিছানায় বসিয়ে দিল তাকে। দুই গালে হাত রেখে শান্ত স্বরে শুধালো, কান্না করছো কেন? শরীর খারাপ? কিন্তু আমি তো কিছু করিনি। তাহলে? আপনি খারাপ। খুব খারাপ মানুষ। আমি আপনার সাথে থাকব না। আরিশের বুকে লাগলো কথাগুলো। চোখে জল চলে এলো। ওরা তার সাথে থাকবে না ভাবতেই সবকিছু যেন অন্ধকার হয়ে আসতে লাগলো। মুহূর্তেই চোখমুখ বদলে গেল তার। অরারকে পেছনে ফিরিয়ে শুইয়ে দুই হাত পিঠে শক্ত করে চেপে ধরল সে। ব্যথা, কষ্টে কান্নার বেগ বৃদ্ধি পেতে থাকলো অরার। কি বললে তুমি, হামিংবার্ড? আমার সাথে থাকবে না? কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল আরিশ। অরার ভীষণ কষ্ট হচ্ছে। যতটা কষ্ট হাতে পাচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে মনে। কেন হচ্ছে তা জানে না সে। সাবিহার সাথে আরিশকে একঘরে, সাবিহার ভালোবাসার কথা শুনে কেন এমন এলোমেলো লাগছে তা বুঝতে পারছে না ওরা। আপনি সাবিহা আপুর রুমে কেন গিয়েছিলেন? উনার ভালোবাসার কথা শুনতে? যদি তাই হয় তবে আমাকে জোর করে আটকে রেখেছেন কেন? রাগ ক্ষোভ সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে অরার কণ্ঠে। আরিশ ভ্রু উঁচিয়ে মুচকি হাসল। ধীরে ধীরে অরার হাত আলগা করে দিল। অরার এমন আচরণের কারণ এতক্ষণে বুঝতে পেরেছে আরিশ। সে অরাকে ধীরে ধীরে নিজের কাছে টেনে নিয়ে বুকের ওপর শোয়াল। মাথার তালুতে কিছুটা অবধি চুমু খেল। অরা তার দিকে তাকিয়ে ফোপাচ্ছে। সাবিহা কথা বলবে বলেছিল, কি বলবে সেটুকু শুনতে গিয়েছিলাম শুধু। তুমি তো জানোই, সকালে চলে যাবে ও।
তাই বলে আপনাকে ভালোবাসি বলবে? তুমি নিজেও বলবে না আর কেউ বললেও সহ্য করতে পারবে না। কিন্তু কেন বলো তো? চোখে চোখ রেখে জিজ্ঞেস করল আরিশ। ওরা ছলছল নয়নে তাকিয়ে আছে কেবল। সত্যি তো, এরকম কথাবার্তা কেন বলছে সে? সাবিহা আরিশকে ভালোবাসার কথা বলতেই পারে, কেউ কাউকে ভালোবাসতেই পারে। তাতে ওরার কি? সে তো আরিশকে ভালোবাসে না। তবে সাবিহা কথা বলবে বলেছিল, কি বলবে সেটুকু শুনতে গিয়েছিলাম শুধু। তুমি তো জানোই, সকালে চলে যাবে ও। তাই বলে আপনাকে ভালোবাসি বলবে? তুমি নিজেও ভালোবাসবে না, ভালোবাসার কথা বলবে না আর কেউ বললেও সহ্য করতে পারবে না। কিন্তু কেন বলো তো? চোখে চোখ রেখে জিজ্ঞেস করল আরিশ। ওরা ছলছল নয়নে তাকিয়ে আছে কেবল। সত্যি তো, এরকম কথাবার্তা কেন বলছে সে? থতমত খেয়ে গেল বেচারি। তার মনের মধ্যে যে কি অশান্তি লাগছে সেটা তো আরিশকে বোঝাতে পারছে না। কিছু না, ঘুমাবো আমি। ছাড়ুন। ওরা ধীরে ধীরে আরিশের বুক থেকে সরে এসে পাশের বালিশে মাথা রাখল। সে মুখ ঘুরিয়ে আরিশের বিপরীত দিকে শুয়ে পড়ল। আরিশ একটুও দেরি করল না, পেছনে থেকে ওর কোমরে আলতো করে হাত রাখল, তারপর এক টানে তাকে নিজের দিকে টেনে নিল। এক নিমিষেই ওরা আবার আরিশের উষ্ণ বুকের সাথে মিশে গেল। জানেনি, চেয়েও যেন না চাওয়ার মতোই কাছে আসা যায়। বুকের স্পর্শে তার অভিমানগুলো ধীরে ধীরে গলে যেতে লাগল। প্রতিদিন তো এভাবে বুকের ভেতরই ঘুমাও। আজ আবার ছাড়তে বলছো কেন? ভাবখানা এমন তুমি বললেই যেন, কথা শুনবো আমি। কথাগুলো শুনে শুকনো ঢোক গিল লরা। কিছুদিন ধরে লোকটা একেবারে ভদ্রলোক হয়ে গেছে, জোরাজুরি করতে আসে না। কিন্তু এখন যদি কিছু করে? এই লোককে একটুও বিশ্বাস নেই। কখন কি করে বসে বলা যায় না। ওরা দোটানায় পড়ে গেছে। মনটাও আগের মতো নেই মনে হচ্ছে। কেমন একটা উড়ু উড়ু ভাব। কেন এমন হচ্ছে? আপনি, আপ। হ্যাঁ, আমি। পনি দূরে সরুন। আজকে আমি নিজে নিজেই ঘুমাবো, বুকের ভেতর জড়িয়ে না। কথা শেষ হতে না হতেই আরিশ ওরাকে ঝাপটে ধরে বিছানায় চেপে ধরল। ওরা কিছুটা ধাক্কা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করল, পুরোটা দৃশ্য যেন কোনো এক বুনো হলো বেড়ালের সঙ্গে কসরত। কিন্তু ওই যে, যতই চেষ্টা করুক না কেন, আরিশের বাঁধন ভাঙা গেল না। বরং প্রতিটা ছটফটানিতে যেন আরো বেশি করে জড়িয়ে গেল সে। একরকম হার মেনে নিঃশ্বাস ফেলল ওরা। স্টে স্টিল, হামিংবার্ড। আরিশ একটু থামল। জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে আবার বলতে লাগল। যতদিন আমি বেঁচে আছি, আমার বুকেই মাথা রেখেই তোমাকে ঘুমাতে হবে। সেটা তুমি চাও না চাও তাতে কোনো তফাৎ হয় না। কারণ আমার ভালোবাসা শর্ত মানে না, ওরা। আমি তোমায় ভালোবাসি একটুখানি উন্মাদ হয়ে। এতটাই, চাইলে তোমায় নিজের করে রাখতে শাস্তিও দিতে পারি। ওরা একদম বোঝে না, এই ছেলেটা কি বলছে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার এমন ভ্যাবাচেকা মুখ দেখে, আরিশ হেসে আলতো করে তার নাকটা টিপে দেয়। যেন চোখ দিয়ে বলে, বোকার মতো তাকিয়ে আছো কেন? শেষের বাক্যটা মনে হচ্ছে তোমার মাথার ওপর দিয়ে গেল। হ্যাঁ, মানে না। মুচকি হাসল আরিশ। ওরার কপালে চুমু খেল একটা। আবেশে চোখ বন্ধ করে ফেলল ওরা। যদি কখনো পরিস্থিতি এমন হয় তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো তখন আমি তোমাকে কখনোই যেতে দেব না, পাখি তোমার জন্য দরকার পড়লে তোমাকেই শাস্তি দেব। আমার জিনিস কেবলই আমার। আপনি ভালোবাসেন আমাকে? লম্বা নিঃশ্বাস ফেলে শুধালো ওরা। আরিশের হৃদয়ে অদ্ভুত তোলপাড় চলছে। ভালোবাসা। সে কি ভালোবাসে ওরাকে? এই যে বুক ধুকপুক করা, তার সংস্পর্শে এলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হওয়া, ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠা, তার একটু অনুপস্থিতিতে হৃদয়ে যন্ত্রণা হওয়া, এসবই কি ভালোবাসা? নিজের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে গেল আরিশ। তাকে তো ওরার প্রশ্নের উত্তর দিতে হবে। ওরা আগ্রহী হয়ে তাকিয়ে আছে, আরিশের উত্তর শুনতে হবে তাকে। আরিশ যদি এই ভয়ঙ্কর কথাটা বলে, সে তাকে সত্যি ভালোবাসে তখন ওরা কি করবে? এই মানুষটা ভালোবাসার পথে হাঁটলে তাকে কিভাবে বলবে, ওরা এখনো সংশয়ে আছে? সে জানে না আরিশের সাথে সত্যি থাকতে পারবে কিনা। মাঝে মধ্যে মনে হয়, এই জেলখানায় আর থাকা সম্ভব না। কিন্তু পরক্ষণেই আরিশের পাগলামি, কেয়ার, যন্ত্রণা দেওয়া ছোঁয়াগুলো ওরাকে তার প্রতি ফুটবল করে তোলে। ভালোবাসা কি জানি না, হামিংবার্ড। আমি শুধু জানি, তোমাকে চাই, আজীবন চাই। আমার জীবনের প্রতিটি সেকেন্ড, মিনিট তোমার সাথে কাটাতে চাই আমি। এতটুকু একটা মেয়ে, কি এমন করলে বলো তো? আমি তো এমন ছিলাম না, পাখি। আমি এতটুকু একটা মেয়ে? আরিশের সব কথা রেখে নিজের প্রতি অপমানজনক কথাটাই ভালোমতো কানে ঢুকল তার। আরিশ না হেসে পারল না আর। এই প্রথম আরিশকে প্রাণ খুলে, শব্দ করে হাসতে দেখল ওরা। নিজের দিকে তাকাও, তারপর আমার দিকে দেখো একবার। ওরা অবাক হয়ে তাকালো।
নিজের দিকে চোখ গেল, তারপর ধীরে ধীরে আরিশের দিকে। কিন্তু ওমা, আরিশ তো তার ওপর এভাবে চেপে আছে যে, সে তো ওকে ঠিকমতো দেখতেই পাচ্ছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবল, আরেকটু লম্বা হলে, আরেকটু মোটা হলে, আজই এর অপমানের উপযুক্ত জবাব দিয়ে দিতাম। থাক এসব, ঘুমাতে হবে, সকালে এয়ারপোর্টে যেতে হবে আবার। সকাল সকাল ফ্লাইট সাবিহার। আপনি যাবেন? যাব না। ওরা সরাসরি কিছু বলতে পারল না, চুপ করে রইল। আরিশ তাকে নিয়ে সোজা হয়ে শুয়ে বলল, জানো ওরা মাঝে মধ্যে ভাবি, তুমি যদি আমাকে আমার মতো করে ভালোবাসতে, পরক্ষণেই মনে হয়, তাহলে আমি খুশিতে মরে যেতাম। এসব বলতে নেই। ওহ ভালো কথা, ডাক্তারের কাছে গিয়েছিলাম আজ। বললেন আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি। ঠিকমতো চললে পুরোপুরি সুস্থ হয়ে যাব। আমি কি সত্যি অসুস্থ? ওরা কি বলবে বুঝতে পারছে না। যদি বলে সে অসুস্থ এবং তারপর যদি আরিশ রেগে যায় তখন? আপনি ঠিক আছেন, এত ভাববেন না, ঘুমান। মৃদু হাসল আরিশ। ওরার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। কয়েক মিনিট ওভাবেই চলল সব। তারপর হাতে আগলে ধরল ওরাকে। গ্রীষ্মের শহরের দুপুরে রোদের তাপে রাস্তা পুড়ে যাচ্ছে। গাড়ির হর্ন, ক্লান্ত মানুষ আর দূরে শুয়ে থাকা রিকশাওয়ালা, সবাই যেন এক অস্থির নির্বতায় তীব্র গরমে ডুবে আছে। আকাশ রুক্ষ, আর শহর ঘাম ও ধুলোর মধ্যে বেঁচে থাকে। মেয়ের দেশ ছাড়ার পর থেকে তাসলিমা খুব ভেঙে পড়েছেন। ছোট থেকে কখনো কাজ ছাড়া করেনি সাবিহাকে, অথচ আজ এত দূর গেল মেয়েটা, তাও একা। এসব ভেবে ভেবে ভদ্রমহিলার শরীরটাও একটু খারাপ হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করেন না। তালহা অবশ্য মায়ের সাথে কথা বলে তার মন ভালো করার চেষ্টা করে। তবে একজনের শূন্যতা কখনো আরেকজনকে দিয়ে পূর্ণ হয় না। একজন মায়ের কাছে তার প্রতিটি সন্তান আলাদা আলাদা জায়গায় অবস্থান করে। কাকি? আনমনে বসে ছিলেন তাসলিমা। তামান্নার ডাকে নড়েচড়ে উঠলেন। দুপুরের সময় এখন। সবাই খেয়ে নিলেও তিনি কিচ্ছু খাননি। সেজন্য বেডরুমেই খাবার নিয়ে এসেছে তামান্না। কি হয়েছে? তামান্না খাবার হাতে ঘরে প্রবেশ করল। খাটের একপাশে দাঁড়িয়ে খাবারগুলো একে একে বিছানার ওপর রাখতে লাগল সে। খেয়ে নিন। আপনি এভাবে না খেয়ে অসুস্থ হয়ে পড়লে তালহা ভাই, সাবিহা আপু সবাই কষ্ট পাবেন। এত দরদ দেখাতে হবে না। নিজের কাজে যাও তুমি। অন্য সময় হলে তামান্না কিছু একটা বলতো নিশ্চিত। কিন্তু এখন বলার পরিস্থিতি নেই। তাসলিমা যেমনই হোক এখন তাদের মন খারাপ। আর খারাপ সময় কারো সাথে এমনভাবে কথা বলা উচিত না যাতে করে সে আরও কষ্ট পায়। খাবার রেখে গেলাম। তামান্না ধীরপায় ঘর থেকে বেরিয়ে গেল। তাসলিমা খাতুন দরজার দিকে তাকিয়ে রইলেন। তালহার সাথে কথা বলতে হবে। দিন দিন এই কাজের মেয়েটার সাথে ঘনিষ্ঠতা বাড়ছে তার। এসব ভাবতে ভাবতে খাবার খেতে শুরু করলেন তিনি। সন্ধ্যাবেলা, রহমান চৌধুরীর বাড়ির ড্রয়িং রুমে দুটি সোফায় বসে আছেন দুই ভাই, ফারুক চৌধুরী ও রহমান চৌধুরী। রুমের জানালা দিয়ে শীতল সন্ধ্যার আলো প্রবাহিত হচ্ছে, আর বাইরে কিছুটা অন্ধকার পড়তে শুরু করেছে। ঘরের কোণে একটি টেবিল, যেখানে কিছু বই রাখা, আর রান্নাঘর থেকে চায়ের হালকা গন্ধ ভেসে আসছে। কোনোভাবে যদি একবার মেয়েটা বাড়ির বাইরে বের হতো তবেই খেলা জমে যেত ভাই। ফারুক চৌধুরী কিছুটা আক্ষেপ নিয়েই বললেন কথাটা। রহমান চৌধুরী ভাইয়ের কাঁধে হাত রাখলেন। শান্ত হও। কতক্ষণ বাড়ির বাইরে না বেরিয়ে পারবে? এক সময় না এক সময় আরিশের স্ত্রী কে বাড়ির বাইরে বের হতেই হবে। আর সেই সুযোগটাকে কাজে লাগাবো আমরা। লোকজন গুম করে দেওয়া আমাদের বা হাতের খেল ফারুক। আর একবার বিবি গায়েব হয়ে গেলে মিয়া সাহেব এমনি শেষ হয়ে যাবে। বড় ভাইয়ের কথায় বেশ আনন্দিত হলেন ফারুক। এর মধ্যে জানিয়ে সেখানে উপস্থিত হলেন আয়শা চৌধুরী, রহমান চৌধুরীর স্ত্রী তিনি। দুই ভাইয়ের অনেক প্ল্যান প্রোগ্রাম হলো এখন চা খেয়ে নাও, সাথে পকোড়া। ভাবির কথায় মুচকি হাসল ফারুক। রহমান বললেন, ঠিক আছে, ভেতরে যাও এখন। আয়েশা কেবল মাথা নেড়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। এই বাড়িতে মেয়েদের কোনো কদর নেই, তারা যেন সবসময় পর্দার আড়ালে, অনিশ্চিত এক জীবনে বন্দী। রান্নাবান্না করা, সন্তানদের যত্ন নেওয়া এটাই তাদের একমাত্র দায়িত্ব, আর সেই কাজগুলো করতে করতে জীবন চলে যায়। স্বামীর কাছে কোনোরকম সম্মান বা ভালোবাসা তাদের ভাগ্যে নেই। যেন তারা শুধুই দাসী, যাদের কাজ শুধু আদেশ পালন করা, আর কিছু নয়। অফিস থেকে ফিরেই তামান্নাকে খুঁজছে তালহা। প্রথমে রান্নাঘর, তারপর আশপাশে উকিঝুঁকি দিয়েও যখন পেল না তাকে তখন তামান্নার ঘরের দিকে এগোল। ধীর পায়ে এগিয়ে গেল তার রুমে। দরজা খোলাই ছিল। কিন্তু রুমেও দেখা যাচ্ছে না মেয়েটাকে। আশপাশে তাকাতে তাকাতে ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনতে পেল তালহা। ঘরে এসে তালহাকে দেখে বেশ অবাকই হলো তামান্না। আপনি? হ্যাঁ।
এদিকে এসো। কেন? তালহা নিজেই এগিয়ে গেল তামান্নার দিকে। তামান্না শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে তালহার দিকে। ছেলেটা পকেট থেকে একটা বেকি ফুলের গাজরা বের করে তামান্নার হাতে ধরিয়ে দিল। দাঁড়াও। তালহা তামান্নার আধখোলা চুলগুলো পুরোপুরি খুলে খোপা করতে শুরু করেছে দেখে বিস্ময় কথা বলতেও যেন ভুলে গেছে তামান্না। খোপা করা শেষে চুলে গাজরাটা ভালো করে পেঁচিয়ে নিল তালহা। এবার ঠিক আছে। এসব কি ছিল? সেদিন না বললে, খোপায় বেলিফুলের গাজরা দেওয়ার খুব ইচ্ছে তোমার। তো ইচ্ছে পূর্ণ করলাম। হ্যাঁ বলেছিলাম। কিন্তু এটাও বলেছিলাম, নিজের প্রিয় মানুষের হাতে খোপায় বেলিফুলের গাজরা পরতে চাই। তামান্নাকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে বসল তালহা। তার চোখে মুখে দৃঢ়তা। তামান্না পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, তার চোখে কিছুটা অবিশ্বাসও ছিল। পরনে সাদা শার্ট, কালো স্যুট আর ফর্মাল প্যান্ট একেবারে পরিপাটি, সজ্জিত। ঠোঁটের কোণে একটা প্রশস্ত হাসির রেখা। কোটের পকেট থেকে একটা গোলাপি রঙের গোলাপ ফুল বের করে সামনে বাড়িয়ে দিল তালহা। গোলাপি রঙের গোলাপ পছন্দ তামান্নার। মেয়েটার সবকিছু যেন এখানেই থমকে গেছে। বিশ্বাস করতে পারছে না কি হচ্ছে বা হতে চলেছে। মিস তামান্না ভাটিয়া, উইল ইউ ম্যারি মি? আপনি কি আমাকে বিয়ে করবেন? নিঃশ্বাস যেন আটকে এসেছে তামান্নার। চোখ ছলছল করছে। তালহা হেসে তাকিয়ে আছে ওর দিকে। তামান্না কি বলবে বুঝতে পারছে না। যা হচ্ছে তা অবিশ্বাস্য লাগছে ওর কাছে। সমস্যা নেই, বসেই আছি আমি। আপনি সময় নিন। তামান্না ভাটিয়া বলে কথা। তামান্নার ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে আসছে। কি করবে বুঝতে না পেরে তালহার মুখোমুখি বসে পড়ল সে। হু হু করে কেঁদে উঠল। ভরকাল তালহা। কোনো কিছু না ভেবে বুকে জড়িয়ে ধরল তামান্নাকে। এই তামু, আমি কি তোমাকে ভুল কিছু বললাম? বিশ্বাস করো তোমাকে কষ্ট দেওয়ার মতো কিছু করতে চাইনি আমি। নিজের সাথে বোঝাপড়া করে তবেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমি। তুমি না চাইলে কোনো সমস্যা নেই। আমরা আগের মতোই থাকব। প্লিজ কান্না করো না। তোমাকে এভাবে দেখতে একটুও ভালো লাগছে না আমার। তামান্না তালহাকে ছাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে ওড়না দিয়ে চোখ মুখ মুছল। তালহা কিছু বুঝতে পারছে না, এখনো ওভাবেই বসে আছে। আবার প্রপোজ করুন তালহা ভাই। মুচকি হেসে বলল তামান্না। তালহা জোরে হেসে উঠল। উইল ইউ ম্যারি মি, মাই কুইন? হুম। তামান্না তালহার হাত থেকে গোলাপটা নিল। বসা থেকে উঠে দাঁড়ালো তালহা। তামান্নাকে জড়িয়ে ধরতে গেলে দূরে সরে গিয়ে বলল তামান্না। বিয়ে করব বলেছি, জোরাজোরি করব বলিনি। উপোস। ভুল হয়ে গেছে আমার। ক্ষমা করে দিন মহারানী। হুম ভুল তো করেছেনি। তো শাস্তি দিতে চাচ্ছ? না। মানে আপাতত না। পরে ইচ্ছে হলে বলবো। ওকে। আপাতত চলো, খিদে পেয়েছে খুব। দেয়ালঘড়ির দিকে তাকালো তামান্না। রাত 10টা বাজলো বলে। হ্যাঁ, হ্যাঁ চলুন। ডিনারের সময় হয়ে গেছে। ভাইয়া, ভাবিও খেতে চলে আসবে। হুম চলো। জনে একসাথে ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে এগোতে লাগল। বিষয়টা দূর থেকে খেয়াল করেছে ওরা। হঠাৎ ওদের একসাথে ঘর থেকে বের হতে দেখেই কিছু একটা ভেবে মুচকি হাসল মেয়েটা। শরীর কেমন এখন? আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরিশ। স্ক্রিন কেয়ার নিয়ে খুব সচেতন সে। রাতেও তার স্ক্রিন কেয়ার বাদ যায় না। ওরা চেয়ারে বসে আছে, চুপচাপ। ভালো। ভার্সিটি কবে যাবে? নড়েচড়ে উঠল ওরা। আপনি যেদিন সময় পাবেন। বেশ, কাল চলো তাহলে। সব ফর্মালিটিস কমপ্লিট করে আসব। ভীষণ খুশি লাগছে ওরার। সে কখনো ভাবেনি এই বাড়িতে থেকে তার লেখাপড়া হবে। যদিও লেখাপড়া অপছন্দ ছিল ওরার। কিন্তু সেদিন রনির বলা কথাগুলো শোনার পর থেকে ওরা এটা অনুভব করেছে, লেখাপড়া আসলেই দরকার। আচ্ছা। গায়ের টি শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলল আরিশ। ওরা আউট চোখে তাকিয়ে আছে সেদিকে। আচ্ছা হামিংবার্ড, এমনিতে তো খুব বকবক করো তুমি। কিন্তু আমার সাথে এত কম কথা বলো কেন? চমকাল ওরা। এই লোক কিভাবে জানলো সে বকবক করে? কারণ এ বাড়িতে আসার পর থেকে তো আরিশের সাথে কিংবা বাকি কারো সাথেই তেমন কথা বলে না সে। কই? ক্রুর হাসল আরিশ। এগিয়ে গেল ওরার দিকে। আচমকা ওরার হাত দুটো চেয়ারের পিছনে চেপে ধরে, অন্য হাতে থুতনিতে শক্ত করে হাত রাখল সে। কিছুটা ভয় পেলেও কোনো প্রতিক্রিয়া দেখল না ওরা। এই 2 মাসে আরিশের পাগলামির সাথে পরিচিত হয়ে গেছে সে। বলবো? হ্যাঁ। আরিশ ওরার কানের লতিতে চুমু খেল কয়েকটা। তারপর বসাল মৃদু কামড়। মুচড়ে উঠল ওরার শরীর। আরিশের উষ্ণ নিঃশ্বাসের শব্দে কিছু একটা হচ্ছে তার। ওরাকে হুট করেই কোলে তুলে নিল সে। তারপর বিছানায় নিয়ে বসাল। মুখোমুখি বসল জন। গতকাল বিকেলে একা একা কি বলছিলে? আরিশের দিকে তাকালে কেমন কেমন লাগে আমার, কেন লাগে? আধপাগল লোকটাকে বিয়ে করে আমিও মনে হয় পাগল হয়ে যাচ্ছি।
মনে পড়ে হামিংবার্ড। আরিশের কথায় বিষম খেল ওরা। আরিশ মুচকি হেসে পাশের টি টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা এগিয়ে দিল তার দিকে। ওরা পানি পান করে কিছুটা শান্ত হলো বটে। তবে আরিশ কিভাবে তার গতিবিধি জানল সেটাই ভাবার বিষয় এখন। আপনি কি করে জানলেন? ওইদিকে তাকাও। রুমের এক কোণায় তাকালো ওরা। এটা তো সিসিটিভি ক্যামেরা। তার মানে ঘরে বসে যা বলে, যা করে সবকিছুই দেখতে পায় আরিশ। কি লজ্জা! আপনি এটা ঠিক করেননি, আরিশ। আমি এমনিতেই বেঠিক মানুষ, পাখি। এখন বলো আমার দিকে তাকালে কেমন লাগে? কেমন লাগবে আবার? অস্বস্তি লাগে, আপনি যেভাবে রাগ করেন, ভয় লাগে। এটাই। আরিশ ওরার গালে 2 হাত রাখল। কপালে কপাল ঠেকাল। ফিসফিস করে বলল। আর কিছু? ওরা মোহাচ্ছন্ন হয়ে গেছে যেন। আরিশের এই মোহনীয় কথা তাকে ভীষণ টানে। হামিংবার্ড। জি। আই থিংক আই লাভ ইউ। ওরার হৃদস্পন্দন যেন এক লাফে অনেকটা বেড়ে গেল। শরীরটা হঠাৎ করেই হালকা লাগতে শুরু করল, যেন কোনো অদৃশ্য ভেলায় চড়ে সে মহাশূন্যে ভাসছে। সময়টা থেমে গেছে, শব্দহীন এক শূন্যতায় কেবল ওদের দুইজনের নিঃশ্বাস শোনা যাচ্ছে। মনে হচ্ছে গোটা পৃথিবীটা গলে গিয়ে ছোট হয়ে গেছে, তাতে শুধু আরিশ আর ওরা, আর কিছুই নেই। ডু ইউ? আমি জানি না। জানতে পারলে বলবে? হুম। একটা কিস করবে, পাখি? আরিশ না বললেও ওরা খুব করে চাচ্ছিল, একবার আরিশের কপালে ঠোঁট ছুঁয়ে দেবে সে। কিন্তু নিজে থেকে পারছিল না। এখন কাজটা সহজ হলো। ওরা আর সময় নিল না, আবেশে আরিশের কপালে ঠোঁট ছোঁয়াল। ওরাকে বুকে জড়িয়ে ধরে বসে রইল আরিশ। এভাবে জড়িয়ে থাকলে মনে হয়, পৃথিবীর সবকিছু থমকে গেছে। কেবল ওরার হৃদস্পন্দন চলছে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।